বাংলা সাহিত্যের রোমহর্ষক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন মিস্ট্রিয়াস মানডে, স্পন্সর্ড বাই VTJ, co-powered by Micromax. Nothing like anything. আজ মিস্ট্রিয়াস মানডেতে আমাদের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের শয়তানের পদক্ষেপ বাংলা অনুবাদে। স্যার আর্থার কোনান ডয়েল জন্ম 1859 সালের এবং মৃত্যু 7 জুলাই 1930 খ্রিস্টাব্দে। শার্লক হোমসের স্রষ্টা তো বটেই, এছাড়াও লিখে গেছেন অজস্র রহস্যময় রোমাঞ্চকর ডিটেকটিভ গল্প যা আমাদেরকে আজও নাড়া দেয়। তিনি শার্লক হোমসের মোট 56টি ছোট গল্প এবং 4টি রহস্যর উপন্যাস লিখেছেন। শুরু হচ্ছে আমাদের রহস্য রোমাঞ্চকর গল্প শার্লক হোমসের শয়তানের পদক্ষেপ। আপনারা সকলেই জানেন মিস্টার শার্লক হোমস আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুত্বের জন্যই তার পাশাপাশি থেকে আমি আমার স্মৃতিতে সঞ্চয় করে রেখেছি বিচিত্র বিচিত্র সব অভিজ্ঞতা। কিন্তু শার্লক হোমসের প্রস্তাব বিমুখতা আমাকে অনেক ক্ষেত্রে বাধা দিয়েছে, তা অস্বীকার করা যায় না। যেমন ধরুন, সাংঘাতিক কোনো কঠিন কেসকে সার্থক পরিণতিতে টেনে নিয়ে যাওয়ার পর তার সম্পূর্ণ কর্তৃত্ব সে অনায়াসে কোনো সরকারি কর্মচারীর হাতে তুলে দেয়। তারপর যখন সেই কর্মচারীর প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে ওঠে, তখন বিদ্রুপের হাসি এসে কান পেতে শুনতেই তার আনন্দ। কি আর করি, বন্ধু এই মনোভাবের জন্যই আমি অনেক কাহিনী আপনাদের কাছে আজও উপস্থিত করে উঠতে পারিনি। সেদিন হঠাৎ হোমস তার কর্মস্থল থেকে আমাকে একটা টেলিগ্রাম করে পাঠান। সাধারণত সে তার কর্মস্থানকে যথাসম্ভব গোপন রাখতে চায়, সেখানকার ঠিকানা পর্যন্ত কাউকে জানায় না। তবু কেন যে সে ঠিক এই ঘটনাটাই ঘটালো তা বুঝতে পারলাম না। যাকে তার দ্বিতীয় টেলিগ্রাম আসার আগেই আমি এই কেসটার স্বপ্ন সম্পর্কে আপনাদের জানাচ্ছি। সেই সময় অর্থাৎ 1897 সালের বসন্তের কঠোর পরিশ্রমের ফলে হোমসের শরীরে কিছুটা ভাঙন ধরেছিল। শরীরের অবস্থার অবনতি হওয়াতে আমি আর দেরি করলাম না। হার্লে স্ট্রিটের একজন ডাক্তারকে নিয়ে আসলে তিনি বললেন, স্বাস্থ্যের উন্নতির জন্য হোমসের মনের উন্নতি চাই, তাই তার চাই সম্পূর্ণ বিশ্রাম। চিকিৎসার খাতিরে আর তার আপাতত রহস্যে কোনো মাথা ঘামালে চলবে না। কিন্তু হোমসকে একথা বলতেই ভীষণ রেগে গেল। রহস্যের সমাধানে যে তার মনের আসল খোরাক, তা না হলে সে তো আর বাঁচবেই না, ইত্যাদি ইত্যাদি এইসব নানা অজুহাত দিয়ে গেল। তখন চিরদিনের মতো সে শারীরিক এবং মানসিক দিক থেকে পঙ্গু হয়ে পড়তে পারে, এই ভয় দেখিয়ে আমি আর ডাক্তার কোনো রকম ভাবে শার্লককে রাজি করালাম। ফলে হোমসের স্বাস্থ্যের কারণে বায়ু পরিবর্তনের জন্য একটা উপদ্বীপের এক প্রত্যন্ত একটি প্রদেশের ছোট্ট একটা বাড়িতে বাস করতে গেলাম। জায়গাটা অত্যন্ত মনোরম, আমার রোগীর পক্ষে খুবই আরামদায়ক। একটা উঁচু অন্তরীপের মতো জায়গায় আমাদের কাঠের বাড়িটা অবস্থিত। বাড়ির জানলা দিয়ে উপসাগরের উপবৃত্তটা পুরোপুরি ভালোভাবে চোখে পড়ে। ওর পাথুরে মৃত্যু ফাঁদে যে কত জাহাজের সলিল সমাধি ঘটেছে, কত নাবিক যে প্রাণ হারিয়েছে, তার ইয়ত্তা নেই। উত্তর বাতাস যখন থাকে শান্ত, তখন এই উপসাগরের বুকও নিস্তরঙ্গ থাকে। কিন্তু হঠাৎই এটা হয়ে ওঠে অশান্ত। ঝঞ্ঝাতাড়িত জাহাজগুলো বিশ্রাম এবং আশ্রয়ের খোঁজে এখানে এসে ভিড় করে। এখানে সমুদ্রের পরিবেশ যেমন বিষণ্ণ গম্ভীর, স্থলভাগের পরিবেশও একই রকম। ঢেউ খেলানো জলভূমির দেশ, নির্জন। মাঝে মাঝে অবশ্যই দু একটা গির্জার চূড়ায় প্রাচীন যুগের নিশানা দেখা যাচ্ছে।
যেদিকেই তাকাই চোখে পড়বে কিছু ধ্বংসস্তূপ, প্রাগ ঐতিহাসিক যুদ্ধের স্মৃতিময়তা। এগুলি প্রত্যেকেই আমাদের বন্ধুকে খুবই নাড়া দিল। শুধু তাই নয়, প্রাচীন কর্নিশ ভাষাও তাকে আকৃষ্ট করল। তার ধারণা যে কর্নিশ ভাষা হলো চ্যান্ডীয় ভাষার সমগোত্র এবং ফিনিশীয় টিন ব্যবসায়ীদের সূত্রে তারই এখানে আমদানি। ভাষাতত্ত্বের কি সব একগাদা বই আনিয়ে সে মতবাদ প্রতিষ্ঠার কাজে উঠে পড়ে লেগে পড়ল। এখানে সবকিছুই ছিল সুস্থ এবং স্বাভাবিক, ঠিক যেরকমটা আশা করা যায়, একদম সেই রকম। কিন্তু এই অশান্ত জায়গায় আমাদের এমন একটা রহস্যের জালে জড়িয়ে পড়তে হবে, তা 13 বছর পরেও আজ ভাবলে আমার রক্ত হিম হয়ে আসে। আমাদের সরল শান্তিপূর্ণ জীবনযাত্রা ব্যাহত হলো এবং এই রহস্য সমাধানের সে সময় এই রহস্যের কাগজে যা নাম প্রকাশিত হয়েছিল তা কর্নিশ রহস্য বলে সবাই চেনে। কিন্তু আসল ঘটনার খুব সামান্যই সেদিনের খবরের কাগজে প্রকাশিত হয়েছিল। তাই আজ 13 বছর পরও সেই অবিশ্বাস্য ঘটনার প্রকৃত বিবরণ আমি আপনাদের সাথে তুলে ধরছি। কর্নওয়ালের এই অঞ্চল একেবারে নির্জন কিন্তু নয়। দূর থেকে গির্জার চূড়াগুলো দেখলেই বোঝা যায় যে এই অঞ্চলে বেশ কিছু ছোট ছোট গ্রাম আছে। তাদের মধ্যে থেকে সব থেকে নিকটবর্তী যেটা হলো সেটা হলো ট্রেডনিক উলাস। শ্যাওলা ঢাকা একটা প্রাচীন গির্জাকে ঘিরে প্রায় 200 অধিবাসী এখানে বাস করে। সেখানকার পাদ্রী মিস্টার রাউন্ড যে একজন প্রত্নতত্ত্ব রসিক, সেই সূত্রেই হোমসের সঙ্গে ওনার পরিচয় ঘটে। ভদ্রলোক সৌম্যদর্শন, স্থানীয় খবর সবই রাখেন। তার আমন্ত্রণে একদিন চা খেতে গিয়ে মিস্টার মর্টিমার ট্রেগেনিসের সাথে পরিচিত হই। ভদ্রলোক অবিবাহিত। পাদ্রী মশাইয়ের বাড়িতে তিনি ঘর ভাড়া নিয়ে আছেন বেশ কিছুদিন। পাদ্রী মশাইয়ের সঙ্গে মিস্টার ট্রেগেনিসের খুব অল্প বিষয়েরই মিল আছে বইকি, কিন্তু তার নির্জন বাড়িতে একজন ভাড়াটে আনায় কিছু আয়ও বেড়েছে। অবিবাহিত ভদ্রলোকের কথা বলার একজন লোকও জুটে গেছে এবং তাই পাদ্রী মশাই বেজায় খুশি। 17 মার্চ মঙ্গলবার প্রাতরাশের ঠিক পরে দৈনন্দিন জলাভূমি ভ্রমণের জন্য আমরা একসাথে ধূমপান করছিলাম। এমন সময় আকস্মাৎ সেই দুই ভদ্রলোক আমাদের বাড়িতে এলে হাজির হলেন। পাদ্রী মশাই আসার সাথে সাথে বলে উঠলেন, মিস্টার হোমস, কাল রাতে এখানে একটা অসাধারণ শোচনীয় ঘটনা ঘটে গেছে। এরকম ঘটনা কটা আমরা কখনো শুনিনি। ঘটনার চক্রে এ সময় আপনি আমাদের সঙ্গে আছেন, এটাকে আমরা ঈশ্বরের বিধান বলেই মেনে নিয়েছি, কারণ সারা ইংল্যান্ডে একমাত্র আপনাকেই আমাদের দরকার। আমি এই কথা শুনেই ভাবলাম, কোথা থেকে আপনি এসে জুটেছেন বাবা বলুন তো। হোমসের শান্তিময় জীবনটা কেন বিভ্রান্তিতে ভর্তি করছেন? বেচারা একটু ছুটি কাটাতে এসছে মাত্র। আর কি, ওর এই ভ্রমণটা পুরো মাঠেই মারা গেল। কিন্তু হোমস ঠোঁট থেকে পাইপটা টেবিলের উপর নামিয়ে রেখে এমন ভাবে খাড়া হয়ে বসলো যেন মনে হলো শিকারী কুকুর যেন তার শিকারকে খুঁজে পেয়ে গেছে। হোমসকে পাদ্রী আরো বললেন, দেখুন স্যার, এই লোমহর্ষক ঘটনাটার বিবরণ আপনি মিস্টার ট্রেগনিসের কাছ থেকে শুনে নেবেন, তাই আমি প্রত্যক্ষদর্শী বিবরণটাই শুনতে চাই। এই দুজনের মধ্যে কে যে প্রত্যক্ষদর্শী তা আবিষ্কার করে ফেলায় ওরা দুজনেই দারুণ বিস্মিত হয়ে গেল। অবশ্যই গোড়া থেকে মিস্টার ট্রেগনিস চুপচাপ ছিলেন, কিন্তু তিনিও কম উত্তেজিত হননি। সেটা তার হাতের কাঁপুনি দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। যাজকটি বললেন, আগে আমি কিছু বলতে চাই, তারপর আপনি মিস্টার ট্রেগনিসের মুখ থেকে সবকিছু শুনবেন। আচ্ছা, এই বিষয়ে প্রথমেই আমি বলে রাখি,
আমার এই বন্ধুটা তার দুই ভাই ওয়েন এবং জর্জ ও বোন ব্রেন্ডারের সাথে তাদের ট্রেনিং ওয়ার্থের বাড়িতেই ছিল। রাত 10টা পর্যন্ত ও সেখানে তাস খেলে সেখান থেকে চলে আসেন। ইনি বেশ সকালেই ঘুম থেকে ওঠেন। আজ সকালে খাওয়া সারার আগে তিনি সেদিকেই হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ডক্টর রিচার্ডের গাড়ি পিছন থেকে এসে তাকে ধরে ফেলল। ডাক্তার বললেন তিনিও নাকি ওয়ার্থে যাচ্ছেন একটা জরুরি তলব পেয়ে। ট্রেগেনিস ডাক্তারের সাথে ডাক্তারের গাড়িতে করেই সেখানে গেলেন। ডাক্তার গিয়ে হাজির হলেন ট্রেগেনিসের ভাইয়েরই বাড়িতে। এই বাড়িতে পৌঁছে ট্রেগেনিস এসে একদম অদ্ভুত এক দৃশ্য দেখতে পান। তিনি দেখেন যে তিনি রাতে আসার সময় তার ভাই ও বোনদের ঠিক যেভাবে তাস খেলতে দেখে গেছেন, আজ ঠিক সেই রকমই একভাবে তাদেরকে দেখছেন। কিন্তু পার্থক্য শুধু হচ্ছে বোনটি চেয়ারে হেলান দিয়ে মরে পড়ে আছে, আর ভাই দুটো অনবরত হাসছে এবং কাঁদছে। উন্মাদ হয়ে গেছে তারা। বোন এবং দুই ভাইয়ের চোখেই প্রচন্ড আতঙ্কের ছাপ। মিস্টার হোমস, অল্প কথায় এই হলো বর্ণনা। এখন আপনার যা যা জানার প্রয়োজন আপনি আপনার মতো করে মিস্টার ট্রেগেনিসকে জিজ্ঞাসা করে নিতে পারেন। হোমস কিছুক্ষণ দেখলাম চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর ওর নিভে যাওয়া পাইপটা ধরিয়ে নিল আবার। তারপর বলল, দেখুন, ঘটনাটা আপনার মুখ থেকে শুনে বেশ সত্যিই অবাক লাগছে, কিন্তু আমি চাই যে ঘটনাটা একবার খুঁটিয়ে দেখতে। আচ্ছা মিস্টার রাউন্ড, আপনি কি নিজে সেখানে গেছিলেন? না মিস্টার হোমস, আমি সেখানে যাইনি। আচ্ছা, ঘটনাটা যেখানে ঘটেছে সেই জায়গাটা কোথায় বলুন তো? এই ধরে নিন মাইলখানেক হবে। ঠিক আছে, তাহলে আমরা সেখানে হেঁটেই যাব, কিন্তু যাওয়ার আগে আপনাকে কটা প্রশ্ন করতে চাই। আমি দেখলাম মিস্টার ট্রেগেনিস যথেষ্ট উত্তেজিত। তার হাত মুঠো করা এবং খোলা দেখেই আমার মনে হয়েছিল যে ভদ্রলোক যাজকের চেয়েও ভেতরে ভেতরে অনেক আরো বেশি উত্তেজিত হয়ে আছেন। তিনি বললেন, দেখুন মিস্টার হোমস, আপনার যা ইচ্ছে তাই আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনি। যদিও প্রিয়জনের মৃত্যুর জন্য আমি যথেষ্ট ব্যথিত, তবু আমি যথাসাধ্য উত্তর দিয়ে আপনাকে সহায়তা করার চেষ্টা করব। ঠিক আছে, তাস খেলা ছেড়ে যখন আপনি বাড়ি যাওয়ার জন্য উঠলেন, তখন আপনাকে দরজা পর্যন্ত কে পৌঁছে দিয়েছিল? কেউ না, আমি একাই বেরিয়ে এসেছিলাম। যে ঘরে আমার ভাই বোন বসেছিল সেই ঘরের জানলা বন্ধ হয়েছিল, কিন্তু খড়খড়ি নামানো ছিল না। সকালে গিয়েও জানলা বা দরজার কোনো পরিবর্তন দেখিনি। আপনার কি সন্দেহ হয়? দেখুন মিস্টার হোমস, এটা একেবারেই জাগতিক ব্যাপারগুলো তো মনে হয় না, সাক্ষাৎ শয়তানের ব্যাপার। এমন কিছু ঘরে ঢুকেছিল যা দেখেই ওরা ভয় বাক শক্তিহীন হয়ে গেছিল। আর ব্রেন্ডা ছোটবেলা থেকেই একটু তার হার্টটা দুর্বল, ফলে বোধ করি ব্রেন্ডা ভয় হার্ট ফিল করে। তেমন কোনো ব্যাপার হয়তো আমার আয়ত্তের বাইরে, তবে প্রাকৃতিক কোনো ব্যাখ্যার কথা দেখে দেখতে হবে। ওরা সবাই এক জায়গায় থাকে আর আপনি আলাদা কেন থাকেন যেন? এটা খুব প্রাচীন একটা ব্যাপার মিস্টার হোমস। আমাদের একটা টিনের খনি আছে বেডরুতে, সেটা বেচে টাকা পয়সা নিয়ে সব চলে আসি। টাকা ভাগ বাটোয়ারা হয়ে যাওয়ার পর কিছু অশান্তি দেখা গিয়েছিল আমাদের মধ্যে, কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। সেই সন্ধ্যাবেলায় আপনি কোনো অসাধারণ ঘটনার কথা মনে পড়েনি? কি এখন বলি বলুন তো? না, কিন্তু তেমন তো কোনো ঘটনার কথা মনে পড়ছে না। খেলতে খেলতে একবার আমি দেখলাম আমার দাদা জর্জ জানলার দিকে কঠোর একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি সেই দৃষ্টি অনুসরণ করে জানলার খড়খড়ি দিয়ে অন্ধকার বাগানে তাকালাম।
দেখলাম কে যেন একটা ছুটে গেল। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, কি দেখছিস? কিন্তু দাদা কেমন যেন নিশ্চুপ হয়ে নিথর হয়ে কোনো উত্তর দিল না। আপনি কোনো বিপদের আশঙ্কা না করি বাড়ি থেকে বেরিয়েন? দেখুন, আমি ওটাকে তেমন গুরুত্বই দিইনি। আচ্ছা, এত সকালে আপনি খবর পেলেন কিভাবে? আমি রোজ সকালেই উঠি। আজও দাঁত মাজতে মাজতে হাঁটতে হাঁটতে বড় রাস্তার কাছে চলে যাই। হঠাৎ পেছনে একটা গাড়ি এসে দাঁড়ালো। দেখলাম আমাদের গায়ের ডাক্তার কোথায় যেন চলেছেন। তিনি আমাকে বললেন যে ওয়ার্ড থেকে মিসেস পটার একটি জরুরি খবর পাঠিয়েছেন একটি ছেলের হাত দিয়ে। আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে গাড়িতে উঠলাম। সেখানে পৌঁছেই আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। হোমস আর দেরি করলো না, বিড়বিড় করে বলতে লাগলো, সত্যি আমার জীবনে এমন রহস্য খুব কমই এসেছে। সেদিন কিন্তু আমাদের তদন্ত খুব বেশি দূর আর এগোলো না। শুরুতেই এমন এক ঘটনা ঘটে গেল যেটা আমার মনের উপর একটা গভীর প্রভাব বিস্তার করে ছাড়লো। আমার এবং আমার সব বন্ধুরা গায়ের রাস্তা দিয়ে একসাথে যাচ্ছিলাম। এমন সময় একটা গাড়ি আমাদের পাশ কাটিয়ে চলে গেল। জানলা দিয়ে দেখা গেল একটা ভয়ঙ্কর কুটিল হাসি ভরা মুখ এক দৃষ্টে আমাদের দিকে তাকিয়ে আছে। তৎপরতার সাথে মিস্টার স্ট্রেগেনিস বললেন, আমাদের ভাইরা, ওদের মানসিক অবস্থা খুব খারাপ, ওদেরকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বেচারীরা ভয় একদম পাগল হয়ে গেছে। যাই হোক, অবশেষে আমরা সেই অভিশপ্ত বাড়িটার সামনে এসে হাজির হলাম। অবশ্যই কটেজ না বলে ভিলা বলাই ভালো, কারণ বাড়িটা বেশ বড়। আমরা গৃহকর্ত্রী মিসেস পটারের সামনে এসে হাজির হলাম। ইদানিং একটু হাসি খুশি ছিলেন। সকালে ঘরে ঢুকে টেবিলের চারধারে এমন দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই। পরে জ্ঞান এলে ডাক্তার ডাকতে পাঠাই। এই তো একটু আগে ওদেরকে পাগলাগারদে নিয়ে গেছে। সিঁড়ি দিয়ে উঠে আমরা মৃতদেহটাকে দেখলাম। মিস ব্রেন্ডা খুবই সুন্দরী, যদিও মধ্যবয়সে উপনীতশীল, তবু লাবণ্য তার সারা শরীরে এখনো বর্তমান। গত রাতের আতঙ্ক তার মুখে খুব বাজে একটা ছাপ ফেলে দিয়েছে। শোবার ঘর থেকে আমরা বসার ঘরে নেমে এলাম। এই ঘরেই সেই ঘটেছে বীভৎস দুর্ঘটনা। টেবিলের উপর 4টি মোমবাতি এবং তাজগুলো এখনো ছড়ানো। সবকিছু ঠিক রাতের মতোই আছে, নিস্তব্ধ। হোমস শুধু একবার প্রশ্ন করল, আগুন কেন? বসন্তকালে সন্ধ্যায় কেউ ফায়ার বেসে আগুন জ্বালায়? স্ট্রেঞ্জ। মিস্টার স্ট্রেগেনিস বললেন, ঘটনাগুলো নিয়ে আমি ভাববো। যদি নতুন কিছু এ সম্পর্কে আমার মনে আসে আমি আপনাকে তাও জানাবো। তবে আগুন সম্পর্কে একটা কথা আপনাকে জানানো দরকার। ঘরটা খুব স্যাঁতস্যাঁতে, তাই জন্যই আগুনটা জ্বালানো হয়েছিল। হোমস আর বিরক্তি না করে বলল, চলো বাচ্চান, আমার একটু স্মোক করা প্রয়োজন। কটেজে ফিরে অনেকক্ষণ পর্যন্ত হোমস একটাও কথা বলল না। ক্রমাগত ধূমপান করতে করতে পাইপের তামাকের ধোঁয়ায় গোটা ঘরটা ধোঁয়ায় ভরে গেছে। প্রায় 1 ঘন্টা ধরে এইভাবে বসে থেকে থেকে হঠাৎ পাইপটাকে ফেলে দিয়ে হোমস বলল, এইভাবে হবে না ওয়াটসন, চলো আমরা একটু পাহাড়তলিতে ঘুরতে যাই। পাহাড়ের ধারে প্রকৃতির খাজে খাজে পাইচারি করতে করতে হোমস বলেই চলল, দেখো ওয়াটসন, আমরা দুজনেই অতি প্রাকৃতিক কিছুতে বিশ্বাস করি না। ওখানে যা ঘটেছে, মানুষের হাত থাকাটাই স্বাভাবিক। 3টে মানুষ ওখানে আকস্মিক কোনো মেন্টাল প্রেসারে স্তব্ধ হয়ে গেছে। তুমি কি এটা খেয়াল করেছো ওয়াটসন, যে মিস্টার ট্রেগেনিস ঘর ছেড়ে বেরাবার পরেই ঘটনাটা ঘটেছে? তার কারণ হিসাবে বলা যেতেই পারে যে টেবিলের উপরে তাসগুলো ছড়ানো ছিটানো ছিল। সময়টা কিছুতে 11টার পরে হতে পারে না। আমার কার্য পদ্ধতি তো তুমি জানোই ওয়াটসন,
ওভাবে জলের চোখটা উল্টে দিয়ে আমি ট্রেগলিসের পায়ের ছাপটা সংগ্রহ করে নিই। সেই পায়ের ছাপের সাহায্যে আমি দেখলাম যে মিস্টার ট্রেগলিস সোজা তার বাড়িতেই গেছিলেন ঘটনাস্থল থেকে। তাহলে মিস্টার মর্টিমার ট্রেগলিস ঘটনাস্থল থেকে চলে যান, আর তারপরে বাইরের কোনো লোক এসে তাদের ভয় দেখালো। কিন্তু আমার মনে এই প্রশ্নটা খুব হচ্ছে ওয়াটসন, যে এমন ভয়াবহভাবে ভয় দেখালো কি করে? মিস্টার পটারকে বাদ দেওয়া যেতেই পারে, মহিলা খুব নিরীহ। এসব ভাবলে মর্টিমার ট্রেগলিসেরই কথা মনে পড়ে। কিন্তু হাতে আরো কিছু মাল মশলা না পেলে ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না, খুব গোলমেলে হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা কিছুদিন আরো দেখব, ততদিন আমরা প্রস্তর যুগের নিয়ে গবেষণা করব। বিকেলে বাড়ি ফিরে এসে দেখলাম একজন আগন্তুক আমাদের জন্য অপেক্ষা করছে। একমাত্র তখনই আমাদের আবার সেই কেসটার কথা মনে পড়ল। আগন্তুকের বলিরেখা এবং ক্ষতচিহ্ন লাঞ্ছিত মুখ, প্রকাণ্ড শরীর এবং বিরাট ব্যক্তিত্বশালী চলন, লন্ডন এবং আফ্রিকার লোকের কাছে অত্যন্ত পরিচিত সিংহ শিকারী মিস্টার লিভান স্ট্যান্ডেল। ভদ্রকালী লোকের কথা আগেই শুনেছিলাম। তিনি কার্নিশ অঞ্চলের মানুষ, কিন্তু আফ্রিকার গহন অরণ্যে জীবনের অধিকাংশ সময় কাটিয়ে দিয়েছেন। তিনি এগিয়ে এসে হোমসের দিকে হাত বাড়িয়ে বললেন, স্থানীয় পুলিশ একেবারেই কাজের নয়। আমি আফ্রিকা চলেই যাচ্ছিলাম, কিন্তু যেই খবর পেলাম এমন একটা বিশ্রী দুর্ঘটনা ঘটে গেছে, তৎক্ষুনি আবার ফিরে এলাম। আমার মালপত্র সবই জাহাজে উঠে গেছে। বোধ করি এখনো পর্যন্ত তারা অনেক দূরে পৌঁছেও গেছে। হোমস ভুরু কুচকে জিজ্ঞাসা করল। হোমস ভুরু তুলে জিজ্ঞাসা করলেন, আপনি এই খবরটা কি করে পেলেন যে এখানে এমন একটা ঘটনা ঘটে গেছে? আমার যতদূর ধারণা, সংবাদপত্রে তো এই খবরটা এখনো বের হয়নি। আপনি খুব অনুসন্ধিৎসু মিস্টার হোমস। দেখুন, আপনাকে বলতে আমার কোনো বাধা নেই। এখানকার পাদ্রী মিস্টার রাউন্ড আমাকে টেলিগ্রাম করে এখানে ডেকেছে। আচ্ছা মিস্টার হোমস, একটা কথা বলুন আমাকে, আপনি কি বিশেষ করে কাউকে স্পেশালি সন্দেহ করছেন? না, এই প্রশ্নের জবাব দেওয়ার এখনো সময় হয়নি। তাহলে আর কি, বৃথাই সময় নষ্ট করলাম আপনার কাছে এসে এতক্ষণ ধরে। এই বলে গজগজ করতে করতে বেশ একটু রাগী হয়েই সেই আফ্রিকান সিংহ শিকারী ডাক্তার ঘর থেকে বেরিয়ে গেলেন। আর তার ঠিক 5 মিনিট পরেই হোমস তাকে অনুসরণ করলো। সন্ধ্যের আগে আর হোমসের দেখাও পাওয়া গেল না। যখন সে ফিরে আসলো, দেখে মনে হলো যে সে খুব বেশি দূর এগোতে পারেনি। তার মানে যে টেলিগ্রামটা এসেছিল সেটা এক নজরে দেখেই তা আগুনের মধ্যে ফেলে দিল। জানো ওয়াটসন, টেলিগ্রামটা এসেছিল প্লাইমাউথ হোটেল থেকে। পাদ্রির কাছ থেকে ঠিকানাটা জেনে আমি একটা তার পাঠিয়েছিলাম ডক্টর স্ট্রান্ডেলের কথাটা সত্যি কিনা যাচাই করার জন্য। মনে তো হচ্ছে গতকাল রাত্রিরে সে সেখানেই ছিল। তবু দুর্ভাগ্যের বিষয়, আমাদের হাতে এখনো কোনো সঠিক মাল মশলা আসেনি যার সাহায্যে আমি এগোতে পারি। ওয়াটসন, হোমসকে সাহায্য করার জন্যই হয়তো তার ভাগ্যদেবী এমন একভাবে তদন্তের রাস্তা আমাদের সামনে হাজির করলেন, যেটার কথা ভাবলে আমার আজও রক্ত হিম হয়ে আসে। সকালবেলা আমি দাড়ি কামাচ্ছিলাম, এমন সময় দূর থেকে ঘোড়ার খুরের শব্দ কানে এলো। চোখ তুলে দেখতেই দেখলাম একটা গাড়ি জোরে ছুটে আসছে আমাদের দিকে। গাড়িটা আমাদের কটেজের সামনে এসে দাঁড়াতেই একজন লাফিয়ে নামলেন। যে গাড়িটার ভিতর থেকে নামলেন তিনি পাদ্রী মশাই। হোমস পোশাক পরেই ছিল। তার সঙ্গে দেখা করতে আমরা দুজনেই ছুটে গেলাম, কিন্তু মিস্টার রাউন্ড আমাদের তার কাছে পৌঁছানোর অবসরটুকু দিলেন না। ওইখান থেকে রাস্তা থেকে চেঁচিয়ে বলে উঠলেন, আমাদের শয়তানে ভর করেছে মিস্টার হোমস।
সবার জীবন ঘোর অভিশাপ নেমে এসেছে সবার জীবনে। মিস্টার মার্টিমার ট্রেগেনিস মারা গেছে, আর তার অবস্থাও ঠিক আগের দুজনের মতো। হোমসের দু চোখে আলো জ্বলে উঠল। আপনার গাড়ি থেকে আমাদের দুজনের জায়গা হবে? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। বসেন, জল খাওয়া এখন থাক, চলো গিয়ে দেখে আসি। গাড়ি গিয়ে মিস্টার ট্রেগেনিসের বাড়ির সামনে দাঁড়ালো। একটার ওপর আরেকটা ঘর, নিচেরটা মিস্টার ট্রেগেনিসের বসার আর উপরেরটা শোবার ঘর। ডাক্তার বা পুলিশ আসার আগেই আমরা সেখানে পৌঁছে গেলাম। কিন্তু কি বলবো, ঘরের পরিবেশ যেমন ভয়ঙ্কর তেমনি গুমোট। উফ, দম বন্ধ করা অবস্থা। চাকরটা ঘরে ঢুকেই জানলা খুলে দিল, ফলে একটু হাওয়া বাতাসের পরিবর্তন ঘটায় একটু ভালো লাগছিল। মৃত লোকটা এখনো একইভাবে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, তার পাতলা মুখের চোয়ালটা যেন হাড় ঠেলে বেরোচ্ছে এবং চোখগুলো যেন কোটর থেকে ঠেলে বেরিয়ে আসছে। একটা ভয়ঙ্কর ভয় যেন মরবার আগে লোকটাকে জেঁকে বসেছিল। হাত পায়ের আঙ্গুলের বিক্ষেপ তারই ইশারা করে। হঠাৎ হোমসের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন দেখা দিল। সে যেন শিকারি কুকুরের মতো লাফিয়ে উঠল, হাওয়ায় নাক তুলে কিসের গন্ধ শুকল, তারপর ছুটে জানলার কাছে গেল। আমি তো অবাক, হোমস কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মাটির ওপর উবু হয়ে শুয়ে পড়ল হোমস। তারপর আবার সে হন্তদন্ত হয়ে ঘরের ভিতরে এলো। ঘরের বাতিটা অবশ্য খুবই সাধারণ, আমার চোখে তো কিছু অসাধারণ বলে মনে হলো, তবু সে সেটাকে হাতে খুলে নিল, গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগলো। সে আবার দৌড়ে চিমনির কাছে গেল এবং চিমনির ওপরের ঢাকনাটা খুলে কি যেন একটা বেশ পরীক্ষা করে কিছুটা ছাই তুলে নিয়ে তার নোটবইয়ের ভিতরে কাগজে মুড়িয়ে রেখে দিল। তারপর পুলিশ অফিসার এসে হাজির হতে হোমস পাদ্রী মশাইকে ইঙ্গিত করলো এবং আমরা ঘর ছেড়ে মাঠে চলে এলাম। আমার তদন্ত যে একেবারে বেকার হয়নি তার জন্য আমি খুব খুশি, কিন্তু পুলিশের সাথে আলোচনা করার জন্য আমার এখনো সময় নেই, কিন্তু জন্য আমি খুব দুঃখিত। আমি দেখলাম শার্লক পুলিশকে ঘরের জানলা এবং ঘরের বাতিটার দিকে ইঙ্গিত করে কি একটা দেখালেন এবং তারপর বললেন যে তারা যদি আরো কিছু জানতে চায় তো তারা দয়া করে যেন আমাদের কটেজে এসে তাদের পায়ের ধুলো দিয়ে আমাদেরকে বাধিত করে। অবশ্যই পুলিশ আমাদের কাছে আসেনি, হয়তো তারা নিজেরাই ভেবে রেখেছে যে তারাই হয়তো নিজেদের দমে তদন্ত শেষ করবে। এরপর আরো দুটো দিন দেখতে দেখতে চলে। এই গত দুদিনে হোমস গ্রামের পথ ঘুরে ঘুরে সময় কাটিয়েছে, আর এর মধ্যে কোথা থেকে যেন একটা বাতিও জোগাড় করেছে, ঠিক যেমনটা আছে মার্টিমার ট্রেগেনিসের বাড়িতে। গির্জার বাতিগুলো জ্বালবার সময় যে তেল ব্যবহার করা হয় সেই তেল এই ধরনের বাতিতে ভরলে বাতিটা ঠিক কতক্ষণ জ্বলে সেটা পরীক্ষা করেছে। আর কি বলবো, সবচেয়ে বড় কথা, সর্বশেষে যে রাসায়নিক পরীক্ষাটা হোমস করলো তার অভিজ্ঞতা আমার কাছে যেমন অপ্রীতিকর তেমনই দুঃসহ। কি বলবো, এই অভিজ্ঞতার কথা আমি ভুলতে পারলে বোধহয় বেশি খুশি হতাম, কিন্তু উপায় নেই। যদিও এটা বলা ভালো, এইটাই তদন্তের একদম শেষ মাথায় আমাদের পৌঁছে দিতে সাহায্য করেছিল। একদিন বিকেলে হোমস আমাকে ডেকে বলল, দেখো ওয়াটসন, তুমি জানো কি না জানি না, দুটো মৃত্যুর কেসেই একটি মিল রয়েছে। দুটি ক্ষেত্রেই প্রথম যিনি ব্যাপারটা দেখেছেন তার উপর বদ্ধ ঘরে বিষাক্ত আবহাওয়া একই প্রভাব ফেলেছে। অ্যাকর্ডিং টু ট্রেগেনিস, ডক্টর তার ভাইদের ঘরে ঢুকেই চেয়ারে বসে পড়েছিলেন। এমনকি গৃহকর্ত্রী মিসেস পটারও আমাদের বলেছিলেন যে তিনি ঘরে ঢুকেই বিভৎস দৃশ্যগুলো দেখে প্রথমেই অজ্ঞান হয়ে যান।
অবশ্যই পরে তিনি সুস্থ হয়ে দরজা জানলা খুলে দিয়েছেন। আর মর্টিমারের ক্ষেত্রে ঘরের জানলাগুলো বাড়ির লোক খুলে দেন, তা সত্ত্বেও আমরা অসুস্থ বোধ করেছিলাম। ওহে প্রিয় ওয়াটসন, তুমি নিশ্চয়ই সেই অনুভবটি ভুলে যাওনি। কাজের মেয়েটিকে আমি পরে জিজ্ঞাসা করে জেনেছি যে সেও এত অসুস্থ হয়ে গেছিল যে তার জন্য তাকে শয্যা নিতে হয়। তুমি নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে সব ক্ষেত্রেই বারবার আলাদা আলাদা ব্যক্তির উপর ঘরের বন্ধ হওয়ার এই প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। সবকটা ব্যাপারেই ঘরের বিষাক্ত আবহাওয়া ছাড়া একটা বাতি জ্বালানোর ঘটনাও রয়েছে। খেয়াল করেছো কি? ট্রেগেনিস এর ঘরে বাতির অবশিষ্ট তেল দেখেই বোঝা যায় দিনের বেলা সেটা অনেকক্ষণ জ্বলেছিল। সুতরাং এটা বলাই যেতে পারে আগুন, বিষাক্ত গ্যাস এবং হতভাগ্য মানুষগুলোর পাগলামি বা মৃত্যুর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাই তো আমারও মনে হচ্ছে। আচ্ছা, সুতরাং সায়েন্সের নিয়মে আমরা সিদ্ধান্তে বসাতে পারি যে সব ক্ষেত্রেই কিছু একটা পুরানো হয়েছিল, যার ফলে ঘরে বিষাক্ত আবহাওয়ার সৃষ্টি হয়। প্রথম ক্ষেত্রে বস্তুটি আগুনে ফেলা হয়েছিল, ফলে ন্যাচারালি কিছুটা গ্যাস ধোঁয়ার সঙ্গে বাইরে বেরিয়ে যায়। সুতরাং অপেক্ষাকৃত কম গ্যাস তিনটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে পর্যাপ্ত হয়নি। এক্ষেত্রে নমনীয় ও স্পর্শকাতর কেবলমাত্র মহিলাটির মৃত্যু হয়েছে ও সবল দেহধারী ভদ্রলোক দুটি সাময়িক বা চিরকালের জন্য পাগল হয়ে গেছে। আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ ট্রেগেনিস ক্ষেত্রে বাতাসে বিষের পরিমাণ পর্যাপ্ত ছিল, তার ফলে মৃত্যু। এই ধারণার বশবর্তী হয়ে আমি ট্রেগেনিসের ঘরে বিষাক্ত বস্তুটির খোঁজ করি। ঠিক আমার আগের অনুমান অনুযায়ী আমি বাতির ঢাকনার উপর কিছুটা লালচে বাদামি গুঁড়ো আর ছাই দেখতে পাই। গুঁড়োটা পুরোটাই পুরো ছাই হয়ে যায়নি ওয়াটসন, তার কিছুটা আমি তুলে একটি খাম করে নিজের কাছে নিয়ে আসি। কিন্তু অর্ধেকটা আনলে কেন? দেখো ওয়াটসন, আমি একাই সবটুকু কৃতিত্বের গৌরব নিতে চাই। আমার পুলিশ বন্ধুদের জন্য সেইটুকু সুযোগ রেখে দিয়ে এসেছি যেইটুকু আমি পেয়েছি। পুরোটা বাতির উপরেই ছিল। একটু বুদ্ধি খরচ করলে, জাস্ট একটু বুদ্ধি খরচ করলেই তারাও দেখতে পাবে। যাকগে, এসো ওয়াটসন, এখন রাসায়নিক পরীক্ষার জন্য রেডি হই। অবশ্যই ঘরের জানলাগুলো খোলা থাকবে চূড়ান্ত অঘটনটুকু আটকাবার জন্য। তুমি চেয়ারটা নিয়ে এই খোলা জানলার কাছে বসবে আর আমি বসবো তোমার ঠিক মুখোমুখি। দরজাটা খোলা থাকবে আর আমরা এমন ভাবে বসবো যে দুজনেই দুজনকে দেখতে পাই। তাহলে গুঁড়োটা আমি দিচ্ছি। এসো ওয়াটসন, আমরা আমাদের কাজের জন্য ওয়েট করি। বেশিক্ষণ আমাদের অপেক্ষা করে থাকতে হয়নি। চেয়ারে ভালো করে বসতেই একটা সুন্দর মৃদু সুগন্ধ এসে নাকে লাগলো। তার প্রথম ধাক্কাতেই আমার মাথাটা গুলিয়ে উঠল। কেমন যেন একটা ঝিমঝিম ভাব। আমার মনে হতে লাগলো পৃথিবীর অজানা ভয়ঙ্কর সব কিছুর দুয়ার আমার চোখ দুটোর সামনে যেন খুলে গেছে। সঙ্গে সঙ্গে দম বন্ধ হয়ে আসতে লাগলো আমার। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। আমি চিৎকার করার চেষ্টা করলাম, শালাক শালাক, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। আমার জিভ শুকিয়ে কেমন একটা হয়ে গেল। অস্পষ্ট একটা আওয়াজ ছাড়া কিচ্ছু বেরোলো না আমার গলা থেকে। সেই অবস্থায় আমি হোমসের দিকে তাকালাম। দেখলাম তার মুখ পুরো ফ্যাকাশে হয়ে সাদা হয়ে গেছে, তাতে যেন মৃত্যুর ছায়া স্পষ্ট। সে যেন আতঙ্কে গভীরে ডুবতে ডুবতে মৃত্যু মুখে পতিত হচ্ছে। আমি আমার শরীর এবং মনের সমস্ত শক্তি জোগাড় করে ঝাঁপিয়ে পড়লাম। তারপর আর আমার জ্ঞান ছিল না। জ্ঞান যখন হয় তখন দেখলাম আমি স্বয়ং মাঠের মধ্যে শুয়ে আছি, পাশে শার্লক।
ধীরে ধীরে মনে হলো আমি যেন নবজীবন ফিরে পাচ্ছি, আমার হাতে পায়ে বল ফিরে আসছে। আস্তে আস্তে আমার বুদ্ধি ফিরে এলো। হোমসের দিকে তৎক্ষণাৎ তাকিয়ে দেখলাম সেও হয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। প্রথম কথা বলল শার্লক হোমস। তুমি আজকে আমার প্রাণ বাঁচালে ওয়াটসন, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। দোষটা আমারই। কেন যে তোমাকে আমি এই কঠিন পরিস্থিতিতে ফেললাম। দেখলাম বাড়ির মধ্যে গিয়ে অতি সন্তর্পণে হোমস বাতিটাকে রুমাল দিয়ে ধরে জ্বালা দিয়ে বাইরে ফেলে দিল। আরো কিছু সময় লাগবে ওয়াটসন বাড়িটা স্বাভাবিক হতে, বুঝলে? চলো আমরা একটু বাইরে বসি। কেসটা খুবই জটিল ছিল ওয়াটসন, কিন্তু এখন এটা আমার কাছে জলের মতন পরিষ্কার। ওই যে লোকটা মর্টিমার ট্রেগনিস, ওই লোকটার কথার জন্যই আমি একটু বিভ্রান্ত হয়ে গেছিলাম। তোমার মনে পড়ে ও আমাকে বলেছিল যে জানলার বাইরে কাউকে দেখেছে ঘোরাঘুরি করতে? হ্যাঁ, ওই কথাটাই কিছুক্ষণের জন্য আমাকে বিভ্রান্ত করে দেয়। কিন্তু আমার মনে গোড়ার থেকে একটা খটকা লেগেছিল যে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই এই এত বড় ঘটনাটা কি করে ঘটলো। তাহলে আচ্ছা হোমস, তাহলে কি তার নিজের মৃত্যুটা তার নিশ্চয়ই তার আত্মহত্যা? না 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 ওয়াটসন, এটাও একটা প্ল্যান্ড মার্ডার। আপাতত দৃষ্টিতে এটাকে একটা সুইসাইড কেস বলা যেতে পারে। কিন্তু তোমার কি খেয়াল আছে ওয়াটসন যে মিস্টার ট্রেগনিস আর তার বোন যেভাবে মারা গেছে সেই পদ্ধতিটা তুমি তো নিজের চোখেই দেখলে। আর এই পুরো গ্রেট ব্রিটেনে শুধুমাত্র একটি মাত্র লোক এই পুরো ব্যাপারটা জানে। এবার তার মুখের থেকে পুরো ঘটনাটা শোনো। আমি দেখলাম এমন সময় বাগানের গেটটা খুলে কে যেন একটা আসছে। হোমস বলে উঠল, আরে ভদ্রলোক তো দেখি একটু তাড়াতাড়ি চলে এসছেন। আমি বললাম, এ তো লিনফ স্ট্র্যান্ডেল। হোমস বলল, আসুন আসুন, আপনি তো 100 বছরে বাঁচবেন। আপনারই কথা হচ্ছিল। আচ্ছা, ঘরের দিকে যাবেন না, ঘরে একটা রাসায়নিক পরীক্ষা করা হয়েছে তো, তার জন্য একটু বন্ধ রেখেছি। আসুন বাইরে এসেই গল্প করি। মিস্টার স্ট্র্যান্ডেল বললেন, আচ্ছা, আপনি হঠাৎ আমায় ডেকে পাঠিয়েছেন কেন বলুন তো, কি ব্যাপার? হোমস বলল, বিষয়টা কি আপনার কাছে খুব অস্পষ্ট মিস্টার স্ট্র্যান্ডেল? আমি দেখলাম ডাক্তারের দুটো চোখ যেন জবা ফুলের মতো লাল হয়ে উঠছে, গালের পেশিগুলো আস্তে আস্তে শক্ত হয়ে উঠেছে। তখন হোমস আরো বলল, হ্যাঁ, আমি সেই বিষয়টার কথা বলছি যেটা এখন এই মুহূর্তে আপনার মনে চলছে। হ্যাঁ, আমি মর্টিমার ট্রেগনিসের হত্যাকাণ্ডের কথা বলছি। দেখলাম এক পা আরো এগিয়ে এলো সে হোমসের দিকে, হাত দুটো মুঠো করে প্রায় লাফ দেওয়ার উপক্রম, কিন্তু পরক্ষণে নিজেকে কোনো রকমে যেন সামলে নিয়ে ডাক্তার বলল, জঙ্গলিদের সাথে থাকতে থাকতে না নিজেও কেমন একটা মানে বুঝতেই পারছেন জঙ্গলি হয়ে গেছি। কি বলি, আইনকে নিজে হাতে তুলে নেওয়ার একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছে নাকি? হোমস বলল, আপনি চিন্তা করবেন না মিস্টার স্ট্র্যান্ডেল, আপনার ক্ষতি করার আমার কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা, যদি থাকতো উদ্দেশ্য তাহলে তো আপনাকে এখানে আমি ডাকতাম না, আপনাকে ডাকতাম স্কটল্যান্ড ইয়ার্ডে। আমার মনে হলো লোকটা যেন ভয় পেয়ে গেছে। সে হঠাৎ করে ঘাসের উপর বসে পড়ল, তারপর বলল, মিস্টার হোমস, বুঝতে পারছি আপনি মনে হয় ধোঁকা দেওয়ার জন্য ভুল লোককে বেছেছেন। ধোঁকা দেওয়ার অসীম ক্ষমতার উপরই কি আপনার সাফল্য নির্ভর করে? আপনি যদি নিজের ভুল নিজের স্বীকার করেন তাহলে তো বেশ, কিন্তু যদি অস্বীকার করেন তাহলে একটা কথা আপনাকে আমি বলেই দিতে পারি যে আপনি নিজের বিপদের
কারণ নিজেই হবেন। আচ্ছা, তাহলে শুনে রাখুন, আমি আপনাকে একটা কথা বলবো যাতে আপনার মনে হবে যে আমি সত্যি কথা বলছি। আচ্ছা, আপনার খেয়াল পড়ে যে প্রথম দিন যখন আপনি আমার সঙ্গে দেখা করেছিলেন, তখন আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কাকে সন্দেহ করি, তখন আমি অস্বীকার করি বলতে, আর আপনি যখন রেগে মেগে ওখান থেকে চলে যান গির্জার ওখানে, আর গির্জা থেকে আপনি যান বাড়িতে। গির্জায় বোধহয় কিছুক্ষণ অপেক্ষাও করেছিলেন। আচ্ছা, আপনি এগুলো জানলেন কিভাবে? আমি আপনার পিছু নিয়ে আসলাম। কিন্তু আমি তো কাউকে দেখিনি। খুব স্বাভাবিক, আমার দেহ নয়, আমার মন আপনার পিছু নিয়েছিল। আপনি সেদিন রাত্রিটা ঘরে গিয়ে খুব অস্থিরভাবে কাটালেন। সকালবেলা উঠে ভোরবেলা বেরিয়ে গেলেন। গেটের সামনে থেকে কটা লাল পাথরের কুচি নিয়ে আপনি হাঁটতে থাকলেন। স্ট্র্যান্ডেল চমকে উঠে তাকাল শার্লক হোমসের দিকে। আপনি হাঁটতে হাঁটতে গির্জা পর্যন্ত যান। আমি যদি খুব ভুল না করি তাহলে আপনার পায়ে ছিল ডোরাকাটা কেটস। ওখান থেকে আপনি ঝোপঝাড় দিয়ে গেলেন মর্টিমারের বাড়ির সামনে। ওখান থেকে আপনি মর্টিমারের বাড়ির উপর যে জানলাটা লক্ষ্য করে পাথরের কুচিগুলো পকেট থেকে বের করে ওদিকে ছুড়লেন। স্ট্র্যান্ডেল একেবারে উঠে দাঁড়াল। আপনি স্বয়ং শয়তান মিস্টার হোমস। আপনি নিজের পকেট থেকে 2-3 মুঠো পাথর বের করে মর্টিমারের উপরের জানলা দিকে লক্ষ্য করে ছুড়লেন। দেখলেন যে কিছুক্ষণ পরে একটা চাকর এসে জানলায় দাঁড়িয়েছে। আপনি চাকরটাকে ইশারা করে নিচে ডাকলেন। চাকরটা নিচে আসলো এবং সে দরজা খুলে দিল। আপনি ঘরে ঢুকলেন। ব্যাস ব্যাস, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না মিস্টার হোমস। তারপর সে একটা ছবি পকেট থেকে বার করে হোমসের হাতে দিল। আমরা সবাই দেখলাম ছবিটা ব্রেন্ডা ট্রেগানিসের। কি অপূর্ব সে ছবি, উফ কি বলবো। ডাক্তার আবার বলে চলল, আমি অনেক বছর ধরে ব্রেন্ডাকে ভালোবাসতাম মিস্টার হোমস, কিন্তু ওই শালা মর্টিমার সেটা চাইতো না। আমরা বিয়ের চেষ্টাও করেছিলাম, কিন্তু আমার স্ত্রী আছে, আর ইংল্যান্ডের আইনের জন্যই আমি ডিভোর্স করতে পাই। তবু ব্রেন্ডা আর আমি অপেক্ষা করেছিলাম তিল তিল করে দিনের পর দিন, কিন্তু ওকে আর বাঁচতে দিল না ও শয়তান। পাদ্রী সাহেব সবকিছু জানতেন। এই বলে ডাক্তার পকেট থেকে একটা কাগজের মোড়ক বার করলেন। এই দেখুন, এটা আফ্রিকার বিষাক্ততম শেকড়। এর নাম হলো ব্র্যাডিক্স পেডিক্স ট্রায়াবলি। হাঙ্গেরির একটা গবেষণাগারের একটি নমুনা এটি। এটি আপনি সভ্য ইউরোপের আর কোথাও পাবেন না। এর শক্তি কোনো তুলনাই হয় না। এই উদ্ভিদগুলির আকার অনেকটা বলতে পারেন মানুষের পা বা ছাগলের পায়ের মতো। বলতে বলতে মোড়কটা খুলে তিনি যেটা বার করলেন আমরা দেখে তো অবাক হই। সে একই জিনিস, বাদামি রঙের গুলো। ডাক্তার আরো বললেন, সপ্তাহখানেক আগে মিস্টার মর্টিমারকে আমি আফ্রিকা থেকে সংগৃহীত কিছু জিনিসের সঙ্গে এই বাদামিগুলো দেখাই। প্রসঙ্গক্রমে বলি, জঙ্গলিরা কাউকে মৃত্যুদণ্ড দিলে এইটা ব্যবহার করে। আতঙ্কের মধ্যে ডুবতে ডুবতে একটা মানুষ তিলে তিলে কিভাবে মরে, এইটা না দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না। কোনো সন্দেহ নেই আমার অন্যমনস্কতার সুযোগে এই গুঁড়ো মর্টিমার কিছুটা সরিয়ে ফেলেছিল। আলোচনা করার সময় খেয়াল করছি আমাকে বারবার একইভাবে জিজ্ঞেস করে গেছিল এইটাকে কিভাবে কাজে লাগানো যায়। তারপর কি ঘটলো সে তো আমি জানতেই পারলাম পাদ্রির টেলিগ্রাম থেকে। কিন্তু ব্রেন্ডার খুনের প্রমাণ তো সদ্য আদালতে প্রমাণ করা যাবে না, আমার হাতে কিছুই নেই। কিন্তু আমার আত্মার প্রতিশোধ চাই। আমি ঠিক করে ফেললাম
আমি এবার আমার নিজের হাতে আইনকে তুলে নেব। মিস্টার ট্রেগানিসের মৃত্যু হওয়া উচিত ঠিক যেইভাবে ও আমার ভালোবাসা ব্রেন্ডাকে হত্যা করেছে। এর পরের ঘটনা তো আপনি বলছেন, শুধু যেটা বাকি সেটাই আমি বলে দিচ্ছি। আমি ট্রেগানিসের সামনে গিয়ে হাজির হলাম। আমার কাছে ছিল আমার রিভলভার। আমি ওকে বললাম, আমি তোমার এই জঘন্য পাপের শাস্তি দিতে এসেছি তোমার শয়তান। এই বলে ওকে রিভলভার দেখিয়ে নিচের ঘরে আসতে বললাম। তারপর জানলাগুলো বন্ধ করতে লাগলাম একের পর এক। রিভলভার দেখিয়ে ওকে চেয়ারে বসতে বললাম। দেখলাম মন্ত্রমুগ্ধের মতো ও তাই করল। এরপর টেবিলের ওপর বাতিটা রেখে গরম ঢাকনার ওপর আমি গুঁড়োটা সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। বস্তুটা গরম হয়ে ফুয়ো বার হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর বাইরে চলে গেলাম, জানলা দরজা সব বন্ধ করে। অনেকটা দূরে গিয়ে জানলা বন্ধ করে দূরবীন দিয়ে দেখলাম। ওহ মিস্টার হোমস, কি বলি আপনাকে, কি ভয়ানক মর্মান্তিক দৃশ্য সেটা। ওহ উফ, কি কষ্ট পেয়েই না মরলো বেচারা। মনটা খারাপ হয়ে গেল জানেন। কিন্তু কি করব, আমার মনের যা অবস্থা হয়েছিল ওই সময়, নিজেকে এই ভেবে সান্ত্বনা দিলাম যে ট্রেগানিস ব্রেন্ডার থেকে বেশি কষ্ট পায়নি। আপনার পরবর্তীকালের পরিকল্পনাটা কি? কি বলি বলুন তো আপনাকে এখন মিস্টার হোমস। দেখুন, আমি বয়স হয়েছে এখন, আমি যা শেষ বয়সে এসে যেটুকু আশা করতে পারি তা হলো আমার সমাধি যেন আমার নিজের দেশে হয়, অর্থাৎ আফ্রিকাতেই আমি চাই আমার সমাধিটা হোক। আচ্ছা, তা বেশ। অন্তত আমি আপনাকে সেই কাজে কোনো ব্যাঘাত জানাবো না। দেখলাম মিসেস স্ট্র্যান্ডেল হোমসের হাত দুটি নিজের হাতের মতো শক্ত করে ধরে অভিনন্দন জানিয়ে আস্তে করে চলে গেলেন। হোমস আমার দিকে ফিরে বলল, দেখো ওয়াটসন, আমি স্বাধীনভাবে এই তদন্তে নেমেছিলাম, আর আমার অধিকার আছে যে আমি স্বাধীনভাবে চলে যাই। এতে পুলিশ কতটা এগোলো বা পিছলো তাতে আমার তিলমাত্র মাথা ব্যথা নেই। আর আমার কি মনে হয় জানো ওয়াটসন, যে মিস্টার মর্টিমার স্টাইলের থেকে বিশাল বড় অপরাধী। খাঁটি কথা বলেছ। আচ্ছা, অনেক তো হলো ওয়াটসন, আমাকে একটা কথার জবাব দিতে পারবে? আমরা সবাই তো জানি যে মর্টিমার তার ভাই আর বোনদেরকে খুন করে, কিন্তু এর পিছনে তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল? দেখো হোমস, আমি তোমার মতো তো অত ব্রেনি না, আমি স্বীকার করি সবসময় এটা। কিন্তু আমার যেটা মনে হয়, মর্টিমার প্রথমেই বলেছিল যে ওদের একটা টিনের খনি আছে, আর সেই খনি বিক্রি করে দেওয়ার সময় যে টাকা পয়সা তিনজনের মধ্যে ওরা ভাগ করে পেয়েছিল, সেটা তিনজনের মধ্যেই সমান ভাগে ভাগ করা হয়েছিল। এবার মর্টিমার হয়তো এইভাবে চিন্তা করেছিল যে তার অংশীদাররা যদি না থাকে সেই টাকাগুলো তারই হবে। এইটার জন্যই হয়তো, স্বাভাবিকভাবে আমার যা মনে হয়, এইটার জন্যই হয়তো সে তার ভাই আর বোনকে হত্যা করার চেষ্টা করেছিল। ওয়াটসন ওয়াটসন ওয়াটসন, আমার সাথে থেকে থেকে তুমি অনেক ভালোই শিখছো। আচ্ছা চলো ওয়াটসন, এবার একটু মাথা থেকে ঝেড়ে ফেলো তো। এবার চলো আমরা এমন ধোঁয়াকে স্বাগত জানাই যেটা বিষাক্ত নয়।
শুনছিলেন মিস্ট্রিয়াস মানডে। প্রধান চরিত্রে শার্লক এবং ওয়াটসন, আরও ছিলেন রাউন্ড, মার্টিমার, লিনফ অ্যান্ড রিচার্ড। যারা অংশগ্রহণ করেছেন তারা হলো শার্লক, পিনাকি, ওয়াটসন, রাউন্ড, মার্টিমার ট্রেগেনিস, লিনফ স্টার্নেল। এর ভূমিকায় অমর, মিসেস পটার রচনা এবং রিচার্ড অসীম, আর হার্লেট স্ট্রিটের ডাক্তার অমর। আরও এরকম লোমহর্ষক গল্পের জন্য শুনতে থাকুন মিস্ট্রিয়াস মানডে, only on Amor Pinaki Noiseful Studio. It's mysterious.